সাফা ফুচকার দোকানে ফুচকা খাচ্ছে। আজ তার মন খুবই খারাপ। ঝুমার সাথে তার ঝগড়া হয়েছে। যদিও তারা ঘন্টায় দুবার ঝগড়া করে, তবুও আজকের ঝগড়া সাফা অনেকদিন স্থায়ী করবে বলে ঠিক করেছে। ঝগড়ার আলাদা কোনো কারণ নেই, এক কথায় শুধুই ঝগড়া করা আর কি। তাই আজ একা একাই ফুচকা খেতে এসেছে। সাফা প্রচণ্ডাচ্ছাল দিয়ে ফুচকা খাচ্ছে। তার নাক মুখ লাল হয়ে গেছে। নিভ্রু স্টুডাহ থেকে ফিরছে। হঠাৎ রাস্তার পাশে সাফাকে ঝালে হাঁপাতে দেখে গাড়ি থামায়। সাফার কাছে পানির বোতল নেই আর ফুটপাতের দোকান, তাই সেখানে পানির বোতলও নেই। সাফার চোখ দিয়ে পানি ঝরছে। মুখশ্রী লাল হয়ে গেছে। নিভ্রু তেমন ইচ্ছে ছিল না সেখানে যাবার, তবুও কেন যেন সে গাড়ি থেকে নেমে পড়েছে, হাতে তার পানির বোতল, মুখে মাস্ক পরেছে। নিভ্রু রাস্তা ক্রস করে সাফার সামনে দাঁড়াতেই সাফা অশ্রুসিক্ত চোখে মাথা তুলে তাকিয়ে কাশতে শুরু করে। নিভ্রু তার হাতের পানির বোতলটা পাশের বেঞ্চিতে রেখে সাফার মাথায় 2-3টা টোকা দিয়ে পানির বোতল তার হাতে দিয়ে বলে উঠে, পানি খাও। সাফা পানি না খেয়ে কাশতে কাশতে বলে উঠে, আমাকে মারতে চলে এলেন? দেখেন, আপনাকে আগেই বলেছি অন্যায় যে করে এবং সহে দুজনেই সমান অপরাধী, তাই আমি কিন্তু আপনাকে মেরে ভুল কিছু করিনি। সো আমাকে মারলে কিন্তু আপনার খবর আছে, মিস্টার ভিলেন, গুন্ডা। নিভ্রু বুঝতে পারল মাস্ক পরায় তাকে সাফা চিনতে পারছে না। যদিও চিনেছে তবে তা অন্যভাবে। এদিকে সাফার অবস্থা খারাপ, নাকমুখ জ্বলে যাচ্ছে। নিভ্রু চারপাশে একবার চোখ বিলিয়ে সাফার আর একটু কাছে এসে নিজের মাস্কের এক সাইডা খুলে বলে উঠে, ইউ স্টুপিড গার্ল, আমি নিভ্রনীল। সাফা ভয়ঙ্কর দৃষ্টি নিয়ে তাকাল আর মুখে বলে উঠল, আপনি? এই আপনি মডাহাল নাকি ভিলেন বলবেন? দুইটা রোল কিভাবে করছেন? ও মাই গড, আপনি সেই লোক না যে আমার মাথা ফাটিয়েছেন? ওটা মিস আন্ডারস্ট্যান্ডাহন ছিল। আমি ইচ্ছে করে নির্দোষ মানুষকে মারি না। বাই দা ওয়ে, খেলে খাও না খেলে নাই। কথাটা বলেই নিভ্রু হাঁটা ধরে। উপকার করতে এসেছিল, যদিও এটা সে খুবই কম করে। কিন্তু কেন যেন এই মেয়েটাকে করতে ইচ্ছে হল। কিন্তু এ যে মৃত্যুশয্যা যাত্রী হয়েও নিজের লেকচার ঝাড়বে, এটা তার জানা ছিল না। সাফা কিছুক্ষণ হাঁ করে তাকিয়ে কাশতে কাশতে এক প্রকার দৌড়ে নিভ্রু কাছে গিয়ে পানির বোতল টেনে নিয়ে আবার বেঞ্চে বসে গড়ার ডাকরে পানি গিলে নিল। নিভ্রু অবাক হল না। পেন্টের পকেটে হাত দিয়ে শটাং হয়ে দাঁড়িয়ে সাফাকে দেখতে শুরু করে। মেয়েটা যে কি সেটা এই নিভ্রনীল বুঝতে পারে না। ভাবতেই তার অবাক লাগে। যেখানে মানুষের কথা বলা, দৃষ্টি, চেহারার ভাবভঙ্গি দেখেই সে ওই মানুষ সম্পর্কে শর্ট টাইম বায়োডাটা দিয়ে দিতে পারবে, সেখানে এই মেয়েটার বেলায় সে কিছুই তেমন বলতে পারবে না। সাফা পানি খেয়ে লাল লাল চোখে বলে উঠে, ওই ভিলেন, মডাহাল ফডাহাল, আপনি না আমার থেকে 5 টাকা পাবেন? আমার কিন্তু মনে আছে। নিভ্রু বিরক্ত হল। মেয়েটার বেশিরভাগ কথায় তার রাগ হওয়ার কথা, কিন্তু তা হয় না, শুধু বিরক্তিটা অব্যাহত থাকে। নিভ্রু হাঁটা ধরে, এখানে বেশিক্ষণ থাকা মানে নিজের 12টা বাজানো এটা সে জানে, তাই হাঁটা ধরে। কিন্তু সাফাই ফুচকার দোকানের বিল দিয়ে সাফা দৌড়ে নিভ্রু হাত ধরে। সাথে সাথে নিভ্রু চমকে তাকায়। সাফার দিকে অগ্নিময় দৃষ্টিতে তাকাতেই সাফা পাত্তা না দিয়ে দাঁত কেলিয়ে পাগুলো উঁচু করে নিভ্রু কানের কাছে এসে বলে উঠে, সামনে না গুন্ডাহরা মারামারি করছে। আমার দেখতে ইচ্ছে করছে বুঝলেন, কিন্তু ওরা যদি আমাকেও মারে তবে আমি শেষ। তাই আপনার মতো মডাহাল ফডাহাল আর ভিলেন যদি আমার সাথে থাকে তবে দেখতে মজা হবে। আপনিও মজা পাবেন। আরে আপনি তো তেমন মারামারি পারেন না, কিন্তু ওই যে গুন্ডাটা আছে নাকি যেন নাম, রিফাত মনে পড়েছে, সে হেব্বি মায়ের পারে। চলেন না দেখি। তার বিনিময়ে আমি আপনার 5 টাকা বাড়িয়ে 20-50ও করতে পারি। বি গপার। রাজি হলে আপনারই লাভ। লাক্সিমিকো ঠোকরাতে নেহি।
নিভ্রু অবাক চোখে তাকালো। মারামারি দেখার মাঝে কি মজা হতে পারে? আর তাকে নিয়ে যেতে চাইছে। এই মেয়ে জানেও না ওই রিফাত তারই লোক। আর বলে কিনা মারামারি পারে না। কথাটা শুনে নিভ্রু মনে মনে বাঁকা হাসে। এই মেয়ে তাকে চিনে না, তাই ভয়ও পায় না। সাফা চোখ বাঁকিয়ে বাঁকিয়ে কথাগুলো বলছে। এক পর্যায়ে নিভ্রকে টেনে নিল। নিভ্রু বিরক্ত, চরমভাবে বিরক্ত সে। তবুও কিছু বলল না। সাফা নিভ্রু এক হাত ধরে রেখেছে। নিভ্রু ভাবতেই পারেনি একটা মেয়ে অনায়াসে তার হাত ধরবে। যেখানে তার ধারে কাছে সে মেয়েদের তেমন ঘেঁষতে দেয় না, আর এই মেয়ে ডাইরেক্ট হাত ধরে নিল। ভয়াবহ ব্যাপার। এখন তো তার রাগ হওয়া উচিত ছিল, কিন্তু রাগ উঠছে না। এটা ভাবেও সে বিরক্ত। অন্য মেয়েরা গায়ে পড়লে তার যেমন রাগ হয়, এই মেয়েটার ক্ষত্রে ব্যাপারটা হচ্ছে না। কিন্তু কেন? এই কেনর উত্তর নিভ্রুর কাছে নেই। সে হাঁটছে। সাফা কেমন বাচ্চাদের মতো দুলে দুলে হাঁটছে। আর কত কত অদ্ভুত কথা বলছে। তার যে অদ্ভুত কথার ফুলঝুরি আছে এটা নিভ্রু জানে। সে শটান হয়ে হেঁটেই চলেছে। আর সাফা এটা ওটা বলেই চলেছে। রাস্তার একটা জায়গায় এসে সাফা চেঁচিয়ে বলে, সাইডার চলেন, বেঞ্চে বসে দেখি। প্লিজ জজ, প্লিজ জজ। নিভ্রু চোখ বাঁকিয়ে তাকালো। তার মনে হচ্ছে মারামারি না, সিনেমা দেখতে এসেছে সাফা। সাফা তাকে টেনে রাস্তার পাশের বেঞ্চিতে বসাল। নিভ্রু তো জাস্ট অবাক। সে নিজের এই জীবনে রাস্তার পাশে আসেনি, এমনকি হাটেও নি, আর এই মেয়ে তাকেই এভাবে বসিয়ে দিল। কিছু বলতে চেয়ে সাফার হাত গুটিয়ে চকচক চোখে তাকিয়ে থাকতে দেখে কিছু বলল না। সাফা সামনের দিকে তাকিয়ে আছে। রিফাত নামের ছেলেটা অনেকগুলো লোককে মেরে দিয়েছে। হাডাহডাহ হাডাহডাহ মারামারি চলছে। নিভ্রু মোবাইল বের করে কি যেন করছে। সাফা এবার চেঁচিয়ে উঠে, ওয়াও, সেই একদম ঝাকাস শস। নিভ্রু তাকালো না। এ মেয়ে যে কি তার জানা হয়ে গেছে। সাফা এবার আরও কাছে এগিয়ে গেল, তার কারণ ভিন্ন। এই ভিড়ের মাঝে একটা বাচ্চা আটকা পড়েছে। এখন বের হতে পারছে না, তাই কাঁদছে। যে কোনো সময় মানুষের পায়ের নিচে পড়তে পারে। তাই সাফা মাঝে বাচ্চাটাকে বের করতে চাচ্ছে। ঠিক তখনই গুলির শব্দ শুরু হল। নিভ্রু পাশ ফিরে তাকালো, কিন্তু সাফাকে না দেখে দিক ওদিন খুঁজতে লাগল। সাফা যে জায়গায় আছে ঠিক সেদিকে রিফাতের একটা ছেলেও আছে। তাকে গুলি করতেই সাফার গায়ে লাগবে। নিভ্রু দ্রুত বেগে উঠে দাঁড়াল, সামনে এগিয়ে যেতে লাগল। সাফা বাচ্চাটাকে বের করে। হাসি হাসি মুখে দাঁড়াতেই গুলির শব্দে সে কানে হাত দিয়ে চোখ বুজে দাঁড়াল। অনেকক্ষণ পরে চোখ খুলে সাফা নিজের সামনে ২-৩টা লাশ পড়ে থাকতে দেখে চোখ বড় বড় করে তাকাল। নিভ্রু হাতের রিভলভার একপাশে ফেলে রিফাতকে ইশারা দিল রাস্তা থেকে এগুলো সরাতে। সাফার সামনে এসে নিভ্রু ঠাটিয়ে একটা চর বসিয়ে দিল। চরের ৫টা আঙ্গুলের ৪টাই সাফার গালে লাল লাল হয়ে ফুলে উঠেছে। নিভ্রু কপাট রাগ নিয়ে বলে উঠে, স্টুপিডা লেডা, ফাইজলামির লিমিট থাকে। আনো লিমিট ফাইজলামি, আই জাস্ট হেট। জাস্ট গো টু ইউর হোম। তা না হলে এখনই গুলি করে এদের মতো ফেলে দিব। ইউ ডাহিন্ট নো হু এম আই। গো। সাফা ভয় জমে সেখানেই দাঁড়িয়ে রইল। তার মাথাটা ভৌ ভৌ করে ঘুরছে। রক্তে তার প্রচণ্ড রকমের ফোবিয়া আছে। তার উপর নিভ্রু ভয়ঙ্কর থাপ্পড়। সাফা তো মাথা ঘুরে পড়ে যাবে ভাব। নিভ্রু কথাগুলো বলেই বড় বড় পা ফেলে হাঁটা দেয়। এই মেয়ের সাথে থেকে মাথা খারাপ করার ইচ্ছে তার বিন্দু মায় নেই। সাফা ধীর পায়ে বেঞ্চিতে বসে পড়ে। সাফার মাথা ঘুরছে। নিভ্রু গাড়ি নিয়ে মোড় ঘুরাতেই সাফাকে মাথায় হাত দিয়ে বসে থাকতে দেখে
গাড়ি থেকে নামতে চেয়ে নামল না। সামনের রিকশাওয়ালাকে গ্লাস খুলে সাফার কাছে যেতে বলে। রিকশাওয়ালা সাফার কাছে আসতেই সাফা একবার তাকালো, তারপর ধীর পায়ে উঠে বসল। বাসায় যেতে চায় সে। নিভ্র রিফাতকে কাছে ডাকল আর বলে উঠে, মেয়েটা বাসার গেটে না ঢোকা পর্যন্ত ওর সাথে সাথে থাকবি, বাসায় ডাকলেই কল দিবি। রিফাত অবাক হয়ে বলে উঠে, আচ্ছা ভাই। রিফাত নিভ্র কাজে প্রচণ্ড রকমের অবাক হয়েছে। সে আজ অনেক বছর নিভ্র জন্যে কাজ করে, কিন্তু কখনো মেয়েদের নিয়ে কথা বলতে দেখেনি। আর আজ কিনা মেয়েটাকে দেখে রাখতে বলছে। তাছাড়াও মেয়েটার জন্যেই সে এইভাবে কাটা কাটা গুলি করেছে। তা না হলে আর যাই হোক, নিভ্র হুট হাট করে গুলি করার পাত্র না। কথাগুলো ভাবতেই সে অবাক হয়ে কিছুক্ষণ তাকিয়েছিল, কিন্তু তার মাথায় এটা এল না, নিভ্র মেয়েটাকে এভাবে চড় দিল কেন? সাফা মাথা চেপে বসে আছে। মাথাটা তার প্রচণ্ড ঘুরছে। হাতের উল্টো পিঠ দিয়ে কিছুক্ষণ পরপর মাথার ঘাম মুছচ্ছে। মুছার পরেও কপাল চুয়ে চুয়ে ঘাম বের হচ্ছে। সাফার সারা শরীর কাঁপছে। আসলে সে যতটা সাহস দেখায় ততটাও নয়। এভাবে তাজা রক্ত দেখে তার এই অবস্থা হচ্ছে। রক্তে প্রচণ্ডভাবে তার ফোবিয়া আছে। নিজের মাকে সে রক্তাক্ত হয়ে রাস্তায় পড়ে থাকতে দেখেছে, সে থেকেই এই রোগ তার মাঝে প্রবেশ করেছে। সাফার মনে হচ্ছে দুনিয়াদারি ঘুরছে। সে রিকশার পাশের হুডটা চেপে ধরে, নিজের ঘোলাটে চোখে চারপাশে চোখ বুলায়, এদিক ওদিক তাকাতে থেকে। বাসা কখন আসবে মনে মনে এটাই দোয়া করছে। রিকশাটা খটখট করে তাদের বাসার সামনে এসে পড়ে। সাফা কেঁপে কেঁপে রিকশা থেকে নিচে নেমে দাঁড়ায়। একবার ডাহলে পড়ে যেতেও নেয়। রিকশাচালক চিন্তিত ভঙ্গিতে বলে ওঠে, খুকি তুই কি অসুস্থ? তেমন কিছু না চাচা, এটা আপনার ভাড়া। সাফা ডাহাল পায়ে হেঁটে ছোট কেচি গেট খুলে ভিতরে ডাকতেই রিফাত গাড়ি থেকে একবার ভালো করে তাকিয়ে নেয়। তারপর মোবাইল কানে নিয়ে নিভ্রকে কল করে আর বলে উঠে, ভাই মেয়েটা গেটের ভিতরে ডাক গেছে। অপর পাশ থেকে নিভ্র বলে উঠে, ঠিক আছে চলে আয়। মোবাইল পকেটে ডাকিয়ে রিফাত আবার একবার কৌতূহল নিয়ে গেটের দিকে তাকায়। তার মনে এখন একটাই কথা, তার জানা মতে নিভ্রনীল কোনো মেয়েদের সাথে তেমন একটা কথা বলে না। সব সময় মেয়ে ফ্যানদের থেকেও দূরে থাকে। কয়েকজন মেয়ে বাদে তাকে আজ পর্যন্ত কোনো মেয়ের সংস্পর্শে যেতে দেখেনি। আর যাদের সাথে একটু আকটু কথা বলে তাও কাজের খাতিলে। এই প্রথম তাকে এমন একটা মেয়ের জন্য নিজের পার্সোনাল রিভলভার ইউজ করতে দেখেছে সে। আবার বাসায় পৌঁছেছে কিনা খবরও নিতে বলেছে, কিন্তু কেন? এই কেনর উত্তর রিফাতের কাছে নেই। তার ধারণা মতে নিভ্রনীল রহস্যময়, ভয়ঙ্কর, আশ্চর্য, রাগী, তেজি টাইপের ভদ্র ছেলে, যাকে বুঝা মুশকিল। কথাটা ভেবে তার ভিতর থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। গাড়ি স্টার্ট দিয়ে সে সামনে এগিয়ে চলে। সাফা বহু কষ্টে নিজের বাসার বেলটা চাপে, কিন্তু দ্বিতীয়বার চাপার শক্তি তার মাঝে নেই। তাই নিচেই বসে পড়ে চোখ খোলা রাখার চেষ্টায় ব্যর্থ হয়ে সে ক্লান্তি নিয়ে দেয়াল ঘেঁষে চোখ বুজে। নিভ্র নদীর পাড়ে বসে আছে। গায়ে তার আকাশি শার্ট ছাড়ার সাথে সাদা প্যান্ট। ফটোগ্রাফাররা নানা ভঙ্গিতে ছবি তুলছে তার। আজ নদীর পাড়ে মডেলিংয়ের শুটিং চলছে। কখনো গাছের গুটিতে তো কখনো নদীর পাড়ে উঁচু টিলাতে উঠে ছবি তুলতে হচ্ছে। নিভ্র এবার বিরক্ত হল। আরিফকে কাছে ডাহ আজকের জন্য সমাপ্তি ঘোষণা করল। নিভ্র যেহেতু নিষেধ করেছে, তবে আজকের জন্য এখানেই শেষ। তাই সবাই লাইট ক্যামেরা গাড়িতে তুলছে। নিভ্র আশেপাশে চোখ বুলাচ্ছে। নদীর পার মানেই বাতাস। গোধূলি বেলার রোদটা ঝুঁকে পড়েছে, গায়ে এসে বাড়ি খাচ্ছে। নদীর পানির শাঁসা বহমানের শব্দে চারপাশে একটা অদ্ভুত পরিবেশ সৃষ্টি করছে।
দূরে দূরে পাহাড় দেখা যাচ্ছে। মন কাড়া সৌন্দর্যে আবৃত পাহাড়ের সবুজ রং। নিভ্র একদৃষ্টিতে চারপাশ দেখছে। ছোট ছোট কয়েকটা নিঃশ্বাস নিল সে। শার্টের হাতা ভাঁজ করে নিয়ে পিছনে ঘুরে দাঁড়াতে যাবে তার আগেই চোখ আটকা পড়ল নীল শাড়ি পরা একটা মেয়ের দিকে। মেয়েটা পিছন ঘুরে বাচ্চাদের সাথে কথা বলতে বলতে উল্টো হাঁটছে। খোলা চুল, হাঁটুর নিচ গড়িয়ে আরও বহুদূর সে চুলের গতিপথ। নিভ্র ভ্রু তুলে অবাক হল। এত সুন্দর আর কালো চুল সে আগে দেখেনি। সরু চুলগুলো নিচের দিকে এসে বেঁকে গেছে। বাতাসের ঝনকানিতে ডাহান বাম দুলছে। যার চুল এত সুন্দর সে না জানি কত সুন্দর। প্রশ্নটা নিজের মনে আসতেই নিভ্র নিজের প্রতি বিরক্ত হয়। সে কখনো একটা মেয়ের তারিফ করতে পারে না, তাই এসব ভাবাও উচিত না। আরিফ দৌড়ে এসে বলল, স্যার সবাই চলে গেছে, শুধু আপনি আর আমি। আপনাকে আমি বাসায় দিয়ে আসব? লাগবে না, গাড়ির চাবি দিয়ে যাও। আর তুমি চলে যাও। আরিফ চাবি দিয়ে দিল। সে নিজের গাড়ির দিকে যাচ্ছে আর মনে মনে বালতি ভরা আফসোস নিয়ে ঘুরছে। তার ধারণা মতে এই নিরামিষ স্যারের চাকরি করা তার উচিত না, কখনো উচিত না। কেমন লোক নিজেও প্রেম করে না তাকেও করতে দেয় না। যদিও নিষেধ করেনি কখনো, তবুও স্যার যদি একটা করত তবে সেও চান্স পেত। কত মেয়েরা যে এই নিভ্রনীলের জন্য পাগল, কিন্তু বেচারা সে। তার জন্য কেউ পাগলই না। কথাটা ভাবতেই বেচারার মন খারাপ হয়। বালতি বালতি আফসোস তাকে আঁকড়ে ধরে। মনে শুধু দুঃখ আর দুঃখ লাগে। কত মেয়ে যে দিনে তাকে কল করে হিসাবের বাইরে। একদিন তো মোবাইল বন্ধ করে রাখতে হয়। প্রথম প্রথম তার দারুণ লাগত, কিন্তু প্রতিদিনই সবার একটাই চাওয়া নিভ্রনীলকে পাওয়া যাবে। আরে শালি, সারাদিন ওই নিরামিষের পিছনে ঘুষ খা, আমি ও তো কম না। কথাটা বলতে চেয়েও বলে না। আহারে, মনে তার কত দুঃখ। তবে সে নিভ্রকে খুবই ভালোবাসে। বয়সে সে 1 বছরের বড়, তাই নিভ্রকে ছোট ভাই হিসেবে দেখে। তার ধারণা একদিন এমন কেউ আসবে যে এই নিভ্রনীলকে ভিতর থেকে নাড়িয়ে দিবে। নিভ্রনীলের সব তেজ নিভিয়ে দিবে নিজের কোমল হাওয়া দিয়ে। কথাটা ভেবে সে হেসে ওঠে। তখনই তার সাফার কথা মনে পড়ে। ভয়ে তার চোখ গোলগোল হয়ে যায়। সাথে রাগও হয়। মেয়েটা তাকে কেবলাকান্ত বলেছে। তাকে কি কেবলাকান্তের মতো দেখতে নাকি? আজীব। সবাই তো হ্যান্ডাহাম বলে। দূর বলে সে গাড়িতে উঠে বসে। নিভ্র গাড়ির চাবিটা ঘুরিয়ে সামনে আগাতে যাবে, তার আগেই ধাক্কা লাগে। পিছিয়ে ঘুরে তাকাতেই সে প্রচণ্ডভাবে অবাক হয়। সাফা মাথার পিছনের অংশ হাত দিয়ে ঘষছে আর চোখ মুখ কুঁচকে আছে। তার আশেপাশে বাচ্চাদের একটা দল দাঁড়িয়ে আছে। তারা ব্যস্ত হয়ে বলছে, সাফাপু ব্যথা পেয়েছ? আরে পাবনা, কোনো খাম্বা এখানে, বলে তাকিয়ে দেখে নিভ্র। সাথে সাথে তার রাগ প্রকট আকার ধারণ করে। কোমরে 2 হাত দিয়ে নাক মুখ ফুলিয়ে বলে, আপনি আবার এই সব সময় আমার পিছনে পিছনে কি করেন বলেন তো? ফলো করেন আমাকে? সাহস তো কম না? মেয়ে দেখলেই শুধু পিছন পিছন ঘুরা না? আমি তো জানতাম আপনার পিছনে নাকি মেয়েরা ঘুরে, আসলে ওগুলো ভুয়া কথা। আপনিই মেয়েদের পিছনে ঘুরেন, আবার যখন তখন গায়ে পড়ে মারামারি করেন। আপনি কি মনে করেছেন থাপ্পড়ের কথা ভুলে যাব? না, ভুলিনি। আর এটাও মনে আছে 5 টাকা পাবেন। দিব না, একদম দিব না। থাপ্পড় দিলেন যে মনে আছে, মিমডাহাল ফডাহাল আবার ভিলেন, আর এখন আবার মেয়েবাজ। হুম। সাফা মুখ ঘুরিয়ে ভেঙচি কাটে। নিভ্র হতভম্ব নজরে দেখছে। নীল শাড়িতে মেয়েটাকে অপসরী লাগছে। খোলা চুলগুলো অবাধ্য হয়ে চোখে মুখে আছড়ে পড়ছে। লাল ঠোঁট জোড়ার একটা ঠোঁট উপড়ে তুলে মুখ দিয়ে ফু মেরে চুল সরাচ্ছে মুখের সামনে থেকে।
নিভ্র মনোযোগ দিয়ে তা পর্যবেক্ষণ করছে। সাফার বলা একটা কথাও তার কানে গেল না। নিভ্রকে এভাবে তাকিয়ে থাকতে দেখে সাফা ভ্রুকুচাল। গোধূলি বেলার একপশলা রোদ সাফার মুখে পড়েছে। কপালের চুলের খাজে খাজে চিকচিক করছে ঘাম। নাকটা লাল হয়ে আছে, তার সাথে নাকের উপরের বিন্দু বিন্দু ঘামগুলো মুক্তোর মতো চিকচিক করছে। নিভ্র অপলক তাকিয়ে দেখছে সব। তার মনে হচ্ছে মেয়েটার তুচ্ছ জিনিসগুলো, যেগুলো কারো সচরাচর চোখে পড়ে না, সেগুলোও অসাধারণ। পৃথিবীতে এই প্রথম সে কোনো মেয়ের ঘামে জড়িয়ে থাকা নাকটাও প্রশংসা করতে ইচ্ছুক। একজন মডাহাল হিসেবে তার রুচিবোধ মোটামুটি বেস্ট হিসেবেই সে জানে। সবাই তাই বলে। তার ফ্যাশনের ফ্যান সবাই। তার যেহেতু ঘাম জড়ানো নাক বেস্ট মনে হচ্ছে, নিশ্চয়ই এতে মারাত্মক কিছু লুকিয়ে আছে। চকিতেই নিভ্র নিজেকে সামলাতে লেগে পড়ে। একটা মেয়েকে সে এতটা নিখুঁতভাবে কিভাবে দেখতে পারে? এটা সম্পূর্ণ বাজে ব্যাপার। মনে মনে নিজেকে নিজেই শ্যাম অন ইউ বলে উঠে। চোখ নামাতেই তার মনে পড়ে আগেরবার যখন দেখা হয়েছে তখন সে সাফাকে থাপ্পড় দিয়েছিল। তার মানে এই মেয়ে এখন তাকেও একটা থাপ্পড় অনায়াসে দিয়ে দিবে। তাই আগে থেকে সে প্রিপারেশন নিয়ে রাখছে। সেও একটা দিবে। মেয়েটা তাকে চিনে না। সে হচ্ছে নিভ্রনীল। সাফা তেমন কিছুই করল না। পায়ের জুতোজোড়া নদীর পাড়ের বালির উপর খুলে রেখে দাপদাপ করে পা ফেলে হাঁটা দেয়। আর বলে উঠে, ও ও কি গরম বালি। সাফা সোজা নিভ্রের কালো গাড়ির উপরে উঠে পড়েছে। নিভ্র অবাক হয়ে দেখছে। সাফার সাথে সাথে বাচ্চাগুলোও গাড়ির সামনে দাঁড়িয়ে পড়ে, কিন্তু উঠে না। সাফা ডাহান হাত বাড়িয়ে ইশারা করে নিভ্রকে নিজের কাছে ডাহ। নিভ্র হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে। সাফা বারবার কাছে আসার ইশারা করাই নিভ্র এগিয়ে গিয়ে সাফার সামনে দাঁড়িয়ে পড়ে। সাফা নিভ্র থেকে বেশ লম্বা হয়ে গেছে। আগে তো বুকের কাছে পড়ত। নিভ্র এটা বুঝতে পারছে না সাফা আসলে কি করতে চাচ্ছে। তবে সে এটা বুঝতে পারছে থাপ্পড় একটা যে কোনো সময় পড়তে পারে। তাই প্যান্টের পকেট থেকে সে হাতগুলো বের করে নেয়। সাফা তাকে থাপ্পড় দিলে সেও একটা দিবে বলেই ঠিক করে, যদিও সে জানে না দিতে পারবে কিনা। সাফা খুশিতে গদগদ হয়, এটা ভেবে যে নিভ্র চাইতে সে লম্বা হতে পড়েছে। সাফ এবার খুশিতে গদগদ গলায় বলে উঠে, একটা চড় দি আপনাকে। নিভ্র বিষম খায়, বিস্ময়ের সাথে তাকায়। তার সামনের চুলগুলো যে তার চোখের কাছে এসে পড়েছে সেদিকেও তার খবর নাই। সে একদৃষ্টিতে সাফাকে দেখছে। তার এই ২৭ বছর ২ মাসের জীবনে সে এত ঘটা করে থাপ্পড়ের প্রপোজাল দিতে কাউকে দেখেনি। হলিউড আর বলিউড আর টলিউড এমন কি বাংলা মুভিতেও মনে হয় না এমন কিছু হয়েছে। অদ্ভুত এক মেয়ে এই সাফা। কথাটা মনে মনে কয়েকবার আওড়াতে লাগল নিভ্র। সাফ এবার ২ হাত নিভ্র দিকে এগিয়ে দিতেই নিভ্র বরফের মতো জমে দাঁড়িয়ে যায়। নিভ্র চোখ বুঝতে যাবে তার আগেই সাফা নিজের ২ হাত দিয়ে নিভ্র গালগুলো টেনে দেয়। আর চোখ মুখ খিচে দাঁত বের করে হেসে ওঠে। নিভ্র এবার চরম বিস্মিত। একটা মেয়ে তাকে বাচ্চাদের মতো গাল টেনে দিয়েছে। হি কান্ট বিলিভ দিস। সে চোখ ফাটাফাটা করে তাকিয়ে আছে। সাফা নিভ্রকে এভাবে তাকিয়ে থাকতে দেখে খিলখিল করে হেসে ওঠে। তার হাসিতে যেন সূর্যও তার মুখের উপর ডাহলে পড়ে, যাতে সাফা বিরক্ত হয়। তাই চোখমুখ খিচে মুখের উপর ৫ আঙ্গুল মেলে হাত দেয়। নিভ্র এবার যেন পৃথিবীর সবচাইতে সুন্দর জিনিসটা আবিষ্কার করল। নিভ্র একটু সামনে ঝুঁকে সেই সুন্দর আরও কাছ থেকে দেখতে চাইল। সাফা যে চোখমুখ খিচলে তার ডাহান গালে একটা টোল পড়ে, এটা এই প্রথম নিভ্র দৃষ্টি কেড়েছে। নিভ্র জাস্ট স্পিচলেস হয়ে দাঁড়িয়ে আছে। তাকে দেখে মনে হচ্ছে সে অদ্ভুত ভয়ঙ্কর কিছুর সাথে পরিচিত হয়েছে, যা তার দেখা সবচাইতে ভয়ঙ্কর বস্তু। নিভ্র পালকই ফেলছে না। সবুজ চোখগুলোর দুপাশে লাল লাল আভা হয়েছে।
একদৃষ্টিতে তাকিয়ে থাকার জন্যে তার চোখও জ্বালা করছে, তবুও সে চোখ ফিরাতে চেয়েও পারছে না। সাফা ঝাপাং করে লাফিয়ে গাড়ি থেকে নেমে পড়েছে। বাচ্চাগুলো একবার ইয়ে করে চেঁচিয়ে উঠেছে। বাচ্চাদের চেঁচামেচি শুনেই নিভ্র নিচের দিকে তাকিয়ে মনে মনে বিড়বিড় করে নিজেকে কিছুক্ষণ ঝাড়ি দিয়ে উঠে। আবার সাফার দিকে তাকাতেই সাফা গম্ভীর হয়ে বলে উঠে, যদি ভেবে থাকেন আমি আপনাকে থাপ্পড়ের জন্য মাফ করে দিয়েছি তবে বিশাল এক সমবেদনা আপনার জন্য, কারণ আমি আপনাকে এখনো মাফ করিনি। বুঝলেন? তবে একটা শর্তে মাফ পাবেন। যদি রাজি থাকেন বলেন। ফার্স্ট। নিভ্র কিছু বলছে না, তার মাথায় কিছুই কাজ করছে না। তবে এটা বুঝতে পেরেছে থাপ্পড় একটা পড়ার সম্ভাবনা আছে। তাই সবার দিকে একবার চোখ বুলিয়ে পকেটে হাত ডাকিয়ে গলা উঁচু করে বলল, কি শর্ত? এই না হলো গুডাহ বয়। তা আপনি কি শুধু শর্ত শুনবেন নাকি রাখবেনও? রাখব কি না তা শোনার পরেই বলতে পারব। তাই বলো আগে, এই আপনি কি মনে করছেন এখানেও আপনার পাওয়ার খাটাবেন? ইম্পসিবল। কারণ আর যাই হোক এরা আপনাকে চিনে না। দেখবেন, এই এনাকে চিনিস? একটা বাচ্চাকে ইশারা করে। না সাফাপু। দেখলেন এরা চিনে না, কারণ এরা রাস্তায় ঝুলানো বিশাল পোস্টারের দিকে তাকিয়ে থাকার মতো মানুষ না। তবে রাস্তার পাশের খাবারের দোকানের প্রতি এদের আগ্রহ আছে। তাই এরা আর যাই হোক আপনাকে তেমন চিনে না। তাই আপনি আমার শর্ত না মানলে আমি কিন্তু এদের সামনেই আপনার কিউট গাল আরও কিউট করে দিব। নিভ্র তাকালো, বেশ আগ্রহ নিয়েই তাকালো। তারপর বলে উঠে, ঠিক আছে আমি রাজি। বল। কথাটা শোনামাত্রই সাফা লাফিয়ে উঠে, সাথে তার জামদানি নীল শাড়িটাও। আর চুলগুলো দোল খেতে লাগে। নিভ্র চোখ ছোট করে তাকিয়ে ভাবে কি আর চাইবে টাকা, গাড়ি, সর্বোচ্চ একরা দামি বাড়ি, এগুলো তো নিভ্রনীলের কাছে তেমন বড় ব্যাপার না। সাফা এবার খুশিতে গদগদ হয়ে বলে, এই যে দেখছেন ঝালমুড়িওয়ালা, উনার থেকে আমাদের সবাইকে ঝালমুড়ি খাওয়াতে হবে, সাথে আবার বেলুন আর আইসক্রিমও খাওয়াতে হবে। এবার বলেন কি করবেন? নিভ্র হতভম্ব নয়নে দেখছে মেয়েটাকে। সেও তো মনে মনে ভেবেছে তার থেকে তিনটে জিনিস চাইবে, ঠিকই চেয়েছে, কিন্তু এমন কিছু চাইবে এটা সে ভাবেনি। সে একবার ঝালমুড়িওয়ালা, আবার একবার সাফার খুশিতে চকচক করা মুখটা দেখছে। মেয়েরা ভয়ঙ্কর কিছু হয় এটা সে জানে, আজ নতুন করে এই জাতির ভয়ঙ্কর আবেগ দেখছে সে। এমনও হয় নাকি? বাচ্চারাও সাফার সাথে লাফালাফি করছে। সাফা এবার করুণ গলায় বলে উঠে, কি হলো? শর্ত মানবেন না? আসলে আমি ব্ল্যাকমেইল করতে চাইনি, আসলে ব্যাগ বাসায় রেখে এসেছি তাই এটা অ্যাপ্লাই করতে হয়েছে। জান, ব্ল্যাকমেইল ক্যান্সেল। রিকোয়েস্ট করছি প্লিজ খাওয়ান। দাঁড়িয়ে থাকলে খাবে কিভাবে? ওখানে যেতে হবে তো, চলো বাচ্চারা। একটা পিচ্চি মেয়ে দৌড়ে নিভ্র হাত ধরে নেয়। নিভ্রর সাথে সাথে কলিজায় এক অদ্ভুত ব্যথা হয়। মেয়েটাকে সে অদ্ভুত নজরে দেখা শুরু করে। সাফাকে অবাক করে দিয়ে মেয়েটাকে কোলে তুলে নেয়। সাফা হা করে কিছুক্ষণ তাকিয়ে এই দৃশ্য দেখে, কিন্তু কিছু বলল না। ঝালমুড়িওয়ালা থেকে সবাইকে ঝালমুড়ি খাওয়ানো হলো, সাথে আইসক্রিম। আর সবাইকে নীল বেলুন কিনে দিল। কিন্তু বিল পেমেন্ট করতে পারল না। নিভ্র চিন্তায় পড়ে গেছে কিভাবে দিবে, তার তো সব কার্ডা। হঠাৎ আরিফের কথা মনে পড়ায় নিভ্র তাকে কল করে বলে উঠে, আরিফ, নদীর পাড়ে ব্যাক করে এসো আর নগদ টাকা নিয়ে আসবে। কাম ফাস্ট। নিভ্র মোবাইল পকেটে রেখে পিছনে তাকাতেই অবাক হয়। সাফার ঠোঁট জোড়া আগের থেকে বহু গুণে লাল হয়ে আছে। সে এক ঠোঁট তুলে আইসক্রিম হাতে দাঁড়িয়ে আছে। চোখ তার নিভ্রতে সীমাবদ্ধ। নিভ্র ভ্রু নাচিয়ে ইশারায় জিজ্ঞেস করে কি হয়েছে। সাফা এই সুযোগেরই অপেক্ষায় ছিল, এমন ভাব নিয়ে বলে ওঠে, এত খারাপ কেন আপনি? বলেন, এত খারাপ মানুষ হয়?
মন চাচ্ছে নদীতে ফেলে দিই। খারুস একটা। হুম। নিভ্র নিজের ভাব থেকে একদম সরে গেছে। আদুরে গলায় নরম সুরু বলে ওঠে। কেন, কি হয়েছে? আমি আবার কি ভুল করেছি? ভুল করেনি। মহান ভুল করেছেন। হুম। মুখ ডাহান দিকে ঘুরিয়ে। ধরিয়ে দেও। আমাকে কেউ কখনো ভুল ধরিয়ে দেয়নি। আনো মনেই বলে ওঠে। এই যে আপনি সবাইকে নীল বেলুন কিনে দিলেন আর শুধু আমাকেই লাল কিনে দিলেন, এটা মোটেও ঠিক না। আমার শাড়িটার সাথে ম্যাচিং করেও তো কিনে দিতে পারতেন। মুখ ফুলিয়ে বলে ওঠে। ওখানে নীল বেলুন শেষ হয়ে গেছে, তাই লালটাই দিতে পেরেছে উনি। সো এখানে আমার কি করার আছে? সাফা এবার বেলুনওয়ালা লোকটার দিকে একবার তাকিয়ে মনে মনে খুশি হয়ে হেসে ওঠে। নিভ্রু মনে মনে হাসে আর মনে মনে বলে, বাচ্চা একটা মেয়ে। সাফা বাচ্চাদের সাথে দৌড়াদৌড়ি করছে নদীর পাড়ে বালির উপর। নিভ্রু গাড়ির সাথে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে। আরিফ এখনো এলো না। কিছুক্ষণ পরেই আরিফকে দেখতে পেল। আবার কল করে নিভ্রু বলে ওঠে। সামনের আইসক্রিম, ঝালমুড়ি আর বেলুন ওয়াদেরকে যত অ্যামাউন্ট চাই দিয়ে যেদিকে এসেছ সেদিকে হাঁটা দিবে, পিছনে একদম ঘুরবে না। মাইন্ডা হিট। আরিফ হতভম্ব হয়ে ভাবছে, পৃথিবী এদিক থেকে ওদিকে হয়ে গেলেও নিভ্রুনীল শাখাওত চৌধুরী এইসব খাওয়ার মানুষ না, তবে কে খেয়েছে? আর পিছনে তাকাতে নিষেধ কেন করেছে? নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষ জাতির বরাবরই বেশি আগ্রহ। ঠিক একইভাবে আরিফেরও ইচ্ছে করছে এক নজর দেখতে আসলে কি আছে পিছনে, যার কারণে তাকে নিষেধ করা হয়েছে। কিন্তু সে তাকালো না। শয়তান এই যাত্রায় তাকে কাবু করতে পারল না। বিল দিয়ে সে গাড়িতে উঠে চলে গেল। নিভ্রু চায়নি আরিফ তাকে এভাবে মেয়ের সাথে দেখুক। এটাকে সে তিল থেকে তাল বানিয়ে শুধু প্রশ্ন করবে, আর নিভ্রু প্রশ্ন করা বা শোনা দুটোই অপছন্দ। সাফা এবার হাঁপাতে হাঁপাতে নিভ্রুর সামনে এসে দাঁড়িয়ে পড়ে। বেলুনগুলো তার এক হাতে বাঁধা। নিভ্রু এক্ষুনি গাড়ি করে চলে যেত, এতক্ষণ থাকার কারণ টাকা। ওদের বিল না দিয়ে তো সে যেতে পারে না। সাফা বড় বড় কয়েকটা দম নিয়ে বলে, আপনি আরো দূরে গিয়ে দাঁড়ান তো। মুখ খিচে। কেন? বিরক্তি নিয়ে বলে ওঠে। আমি বলেছি তাই। যাবেন মানে যাবেন। আরে বাবা যান না। বলেই ঠেলতে ঠেলতে নিয়ে গেল। সাফা দৌড়ে আবার আগের জায়গায় গিয়ে দাঁড়িয়ে পড়ে। সে একা না, তার সাথে বাকি বাচ্চারাও। মনে হচ্ছে দৌড় প্রতিযোগিতা হবে। নিভ্রু এবার ঝংকার লাগানো চোখে তাকায়। সে বুঝতেই পারছে না এই মেয়ে আসলে কি করতে চায়। নিভ্রকে বেশি ভাবতে হয়নি। সাফা 1, 2, 3 বলে দেয় এক দৌড়, সাথে তার আশেপাশের বাচ্চারা। নিভ্রু পকেট থেকে হাত বাহিরে করে চোখের উপরের চুলগুলো হাত দিয়ে পিছনে সেট করে দেয়। আর অবাক হয়ে দেখে সাফা নিজের শাড়ি পায়ের কিছু উপরে তুলে কোমরে গুজে দিয়েছে। চুলগুলো আগের মতোই ছাড়া। হাতের বেলুনগুলো আগের মতোই বাঁধা হাতে। সাফা খিলখিল করে হাসছে, সাথে বাচ্চারা। সাফাকে দেখে মনে হচ্ছে সে আনন্দের দুনিয়ায় ভাসছে। সাফার দৌড়ের সাথে সাথে তার শাড়ি ক্রমশ দুলছে। চুলগুলো একবার সামনে আসছে আবার পিছনে যাচ্ছে, তবে সব না, শুধু সামনেরগুলো। নিভ্রু মুগ্ধ হয়ে এই দৃশ্য দেখছে। নিভ্রু তাকিয়ে আছে তো আছেই। ওরা কখন যে নিভ্রু কাছে এসে গেছে এটা নিভ্রু খেয়ালই নেই। বাচ্চাগুলো দৌড়ে নিভ্রকে জড়িয়ে ধরে। কিন্তু সাফা পিছনে পড়ে যায়। শাড়ি পরে তো দৌড়ানো যায় না। তাই সে হেরে গেছে। দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলে ওঠে, আমি হেরে গেলাম। চকিতেই নিভ্রু জবাব দেয়, হারকে জিতনে ওলা কো বাজিগার কে হোতা হে। সাফা মুচকি হাসল, যে হাসিতে রহস্য ছিল। আর রহস্য হল সে আসলেই বাজিগার। এদের তো সে ইচ্ছে করেই জিতিয়েছে। এদের এই অসাধারণ হাসি দেখবে বলে।
সাফা হাঁটছে সাথে নিভ্র। বাচ্চাদের নিভ্রকে খুব পছন্দ হয়েছে, তাই তারা নিভ্রকে রেখে দিয়েছে। তাদের দাবি তাদের সাথে ঘুরতে হবে। গোধূলি বেলা প্রায় শেষ, আলো আছে এখনো চারপাশে। নিভ্র বাচ্চা পছন্দ করে একটা বিশেষ কারণও আছে, যেটা তার জীবনে দাগ কাটার মতো। সাফা হাঁটছে, বাতাস হচ্ছে খুব। নিভ্র কি হলো সে জানে না, হঠাৎ প্রশ্ন করে উঠে, কিসে পড় তুমি? ডাহজাইনিং নিয়ে পড়ি, ফার্স্ট ইয়ার। বাচ্চা মেয়ে। নিভ্র সামনের দিকে তাকিয়ে বলে উঠে, এই একদম বাচ্চা বলবেন না। আমি কি বাচ্চা নাকি? আজব, আমি কিন্তু অনেক বড়। বুঝলেন? বুঝলাম। মনে মনে নিভ্র বলে উঠে, নিজেকে বলে আমি বড়, সে কত বড় জানা হয়ে গেছে। নিভ্র হালকা হাসল, তবে দেখা যাওয়ার মতো না। সাফা আবার চেঁচিয়ে উঠল। নিভ্র বুকে হাত দিয়ে চকিতেই সাফার দিকে তাকাল। সাফা খুশিতে বাকবাকুম হয়ে নদীর পাশের ছোট পাহাড়টা দেখিয়ে বলে, ফুল ফুল ফুলামার লাগবে। জবা ফুল? ওয়াও। নিভ্র চোখ বাকিয়ে একবার তাকাল, তারপর অদ্ভুত ভঙ্গিতে কিছুক্ষণ ভাবল, আবার সাফার দিকে তাকাল। কিন্তু ততক্ষণে সাফা নেই, সাথে বাচ্চারাও। সাফা শাড়ি তুলে পাহাড়ে উঠে গেছে, তবে বেশি দূর না, একটু উঠেই ফুল ছিঁড়তে শুরু করল। আর নিভ্র মনে মনে ভাবছে, এই মেয়ে তাকে অবাক হওয়ার মতো আর কোনো রাস্তায় রাখবে না। দুনিয়ার সব অদ্ভুত জিনিস তাকে দেখিয়েই ছাড়বে। সামান্য আগাছার ফুল নিয়ে এত নাচানাচি। হঠাৎ তার মনে হচ্ছে মেয়েটা আসলেই ভিন্ন প্রাকৃতির, অদ্ভুত, ভয়ঙ্কর, মাতাল করা মেয়ে। আবার নিজে নিজেই বলে, সব মেয়েই এক। মা যেখানে এমন, সেখানে এই দুনিয়ার সব মেয়েই সেম হবে। স্বার্থপর। নিভ্র নিজের অদ্ভুতভাবে তাকিয়ে থাকা চোখজোড়া নামিয়ে নিল। সাফার হাত পা ছিঁড়ে গেছে, তবুও সে মহা খুশি ফুলগুলো নিতে পেরেছে ভেবে। সাফা হাঁপিয়ে হাঁপিয়ে নিভ্র সামনে দাঁড়িয়ে পড়ল। নিভ্র ভ্রুকুচকে ভাবছে, আবার না জানি কি করে এই মেয়ে। তার ধারণাই ঠিক তাকে অবাক করে দিয়ে সাফা ফুলগুলো তার হাতে ধরিয়ে দিল। নিজের ডাহান হাত দিয়ে পেঁচিয়ে মাথার চুলগুলো হাত খোপা করল। একবার ঝাঁকিয়ে মজবুত হয়েছে কিনা দেখে নিল। এবার নিভ্র সামনে দাঁড়িয়ে পড়ল। নিভ্র ভ্রু জোড়া উপরে তুলে চোখ ছোট ছোট করে বলে, হোয়াট? আরে একটা মেয়ে আপনার সামনে খোপা করে দাঁড়িয়ে আছে আর আপনার হাতেও ফুল আছে, তাহলে এভাবে হা করে না থেকে খোপায় গুজে দেন? নিভ্র আহাম্মকের মতো বলল, আমি? সাফা বিরক্তি নিয়ে বলে উঠে, না, আপনার বাবা আছে পাশে, উনাকে বলেন লাগিয়ে দিতে। কি হলো বলেন? নিভ্র বিষম খেল, চোখজোড়া একটু বড় করে নিল, আবার নিচের দিকে একবার তাকিয়ে নিজেকে ঠিক করে নিল। তার জীবনে এই প্রথম সে একটা মেয়ের চুলে ফুল গুজে দিতে যাচ্ছে। মানুষের করা প্রথম কাজটা তারা যতটা শুদ্ধভাবে করে, ততটাই তাদের মাঝে ভীতি কাজ করে। নিভ্র বেলায়ও তাই হচ্ছে। সামান্য ফুল গুজতে তার হাত কাঁপছে। নিভ্র কাপা হাতে আগ্রহিত হয়ে সাফার খোপার সাইডা ফুলগুলো গুজে দেয়। সাফা এবার নিভ্র বরাবর দাঁড়িয়ে বলে উঠে, কেমন লাগছে? নিভ্র একদৃষ্টিতে তাকিয়ে থেকেই জবাব দেয়, এ যেন কালো চুলে লাল মুকুট, যেন লাল নীলের অপূর্ব মিলন মেলা, যে মিলন মেলায় হারিয়ে যাওয়া যায় সারা বেলা। এ যেন নিষ্পলক দেখার আকস্মিক দৃশ্য, যেন হারিয়ে যাওয়ার মন কাড়া মাধুর্য, যাতে চাঁদও ডাহতে চায় বহুবেলা, হাজার শতক। আমি তো ডাহবে গেছি প্রথম প্রহলিকায়, লালের সৌন্দর্যের মাতালতায়। সাফা বেশ লজ্জা পেল। লজ্জা কাটাতে বলে উঠে, আপনি তো দেখছি কবিতাও তৈরি করতে পারেন, তাও মিনিটে। ওয়াও, তবে এত এত গুণ রাখেন কোথায় বলবেন? একটা মানুষ এত দিক দিয়ে এত পারদর্শী, ভাবা যায়? এই তোরা ভাবতে পারস? বলে হেসে উঠে সাফা।
হাসি আসলে লজ্জাকে আড়াল করার একমাত্র হাতিয়ার ছিল তার কাছে, তাই সেটা ইউজ করেছে। কিন্তু কাজ তেমন হলো না। কেউই তার সাথে হাসল না। সাফা হাসি থামিয়ে তাকিয়েছিল কিছুক্ষণ সবার দিকে, তারপর আবার হাঁটা ধরে। নিভ্র নিজের মনকে একটা বাজে গালি দিয়ে বসে। কবিতা বলা বা লেখা তার নিজের একান্ত ব্যক্তিগত ব্যাপার, আর সে কিনা মেয়েটাকে একটা আজাইরা কবিতা শুনিয়ে দিল। ফাউল একটা কাজ করেছে ভেবে নিভ্র নিজের মাথার পিছনে গাডা মরল। বর্তমান আমার কল্পনা জুড়ে যে গল্পেরা ছিল, আড়ালে সব লুকোনো, সেই গল্পেরা সব রঙিন হলো পলকেই। তোমাকে হঠাৎ পেয়ে যেন প্রেম তুমি আসবে এভাবে, আবার হারিয়ে যাবে ভাবিনি। আজও আছে সেই পথ, শুধু নেই তুমি। বলো কোথায় আছো অভিমানী? অভিমানী সব থেকেও আজ কি যেন নেই, তোমাকে তাই খুঁজে যাই প্রতিক্ষণে। আমার ভালো লাগাগুলো সব তোমায় ভেবে ভেবে সাজে রোজ এই মনে। প্রেম তুমি আসবে এভাবে, আবার হারিয়ে যাবে ভাবিনি। নিভ্র থামল, ডাহান হাতের উল্ট পিঠ দিয়ে পানিতে ভরে আসা চোখটা মুছে নিল। পাশে থাকা মদের বোতলটা ডাহান হাতে নিয়ে গটগট করে গলা ভিজিয়ে নিল। গিটারে রাখা হাত থেকে টপটপ করে গড়িয়ে রক্ত পড়ছে। সে কিছুক্ষণ হাতের দিকে তাকিয়ে মুচকি হাসে, আবার মদে চুমুক দিল। হঠাৎ করেই সে প্রচণ্ডাহ্লাদ নিয়ে বোতলটা সুইমিং পুলে ছুঁড়ে দিল, আর চেঁচিয়ে বলে উঠে, তুই তো 1 বছর আমার পাশে আছিস। সেও ছিল যেখানে সে প্রথম দেখায় আমাকে নিজের মাতাল করা নেশায় ঘায়েল করেছে, সেখানে তুই 2 মিনিটের জন্যও আমাকে মাতাল তো দূর, ওকেই ভুলিয়ে রাখতে পারলি না। শালা এই মদ আমি হুদাই গিলি। তোদের মতো মদের বোতল যে কোনো কাজের না, তা এই 1 বছরে আমার বুঝা হয়ে গেছে। আজ থেকে তুই আউট। ও আমাকে ওর লাইফ থেকে আউট করেছে, আমি না হয় তোকে করলাম। দেখি কি মজা আছে লাইফ থেকে আউট করে। বলেই নিভ্র আবার গিটারে কাটা হাত রাখল। সাথে সাথে এক সাইডে লুকিয়ে থাকা অভ্র দৌড়ে এগিয়ে এলো, আর ভয়াত্মকভাবে বলে উঠে, আর বাজাতে হবে না। তুই সুন্দর গান পারস শালা, আমি জানি এটা এত শোনাতে হবে না। তা এই আপদটাকে নাকি তুই উষ্ঠা দিয়ে ফেলে দিলি? তবে যা করেছিস বেশ করেছিস। তা এবার কি করবি? ডাহরাগস ট্রাই করবি? যদি কাজে দেয়। নিভ্র একদৃষ্টিতে তাকালো অভ্র দিকে, আবার চোখ ফিরিয়ে নিয়ে বলে, ওকে ভুলা যাবে এমন কোনো ওষুধ আদৌ কি আছে এই পৃথিবীতে? অভ্র নিশ্চুপ হয়ে সামনে থাকা সুইমিং পুলের স্বচ্ছ নীল পানির দিকে তাকিয়ে আছে। তার কাছে এই প্রশ্নের আদৌ কোনো জবাব নেই। যদি সে জানত এমন কিছু এই পৃথিবীতে আছে যা ওকে ভুলিয়ে রাখার মতো, তবে সে নিজেই আগে খুঁজে খেয়ে নিত। কিন্তু আফসোস, এমন কিছুই নেই যা খেয়ে ভালোবাসার মানুষকে ভুলিয়ে রাখা যায়। অভ্র মনে মনে কয়েকটা দীর্ঘ নিঃশ্বাস নিল, একবার নিভ্রের দিকে তাকাল, আবার ভাবনায় ডাহবে ভাবতে লাগল। নিভ্র তো তাও মনের কথাগুলো ব্যক্ত করতে পারছে, কিন্তু সে তো সুপ্ত অনুভূতি নিয়ে ভিতরে ভিতরে নিঃশেষ হয়ে যাচ্ছে। তার ও তো বলতে ইচ্ছে হয়, আমিও ভুলতে চাই সেই প্রথম দেখা। কিন্তু পাশে থাকা ছেলেটার জন্য সব পারে সে, সব কষ্ট লুকাতে পারে। কারণ সে জানে এই 1 বছরে সে ভেঙেছে, কিন্তু এই ছেলেটা নিঃশেষ হয়েছে। তার মেয়েটাকে ছাড়া কষ্ট হবে, কিন্তু তার ভাই মারাই যাবে। এখনো বেঁচে আছে তাকে পাওয়ার ক্ষীণ আশায়। হয়তো একদিন না একদিন সে পাবেই। নিভ্র আবার একবার তাকালো অভ্র দিকে, তাকিয়ে একটা তাচ্ছিল্যের হাসি দিল। হঠাৎ করে অভ্রকে জড়িয়ে নিল। অভ্র অবাক হল, কিন্তু নিভ্র চোখের পানিতে নিজের টি-শার্ট ভিজাতে দেখে সেও জড়িয়ে নিল। অভ্র বারবার চোখ মুছছে যাতে নিভ্র বুঝতে না পারে সে কাঁদছে। কিন্তু নিভ্র ঠিকই বুঝতে পেরেছে। কয়েকটা দীর্ঘশ্বাস নিল গোপনে। জড়িয়ে রেখেই নিভ্র বলল,
নেই কোনো ওষুধই নেই এই পৃথিবীতে ওকে ভোলা যাবে এমন। দাদাজান বলেছিল ভালোবাসা নামক কঠিন এবং ভয়ঙ্কর পরীক্ষায় নামতে হলে এক বুক কষ্ট সহ্য করার ক্ষমতা নিয়ে নামতে হবে। আমি হয়তো নামতে পারিনি এক বুক কষ্ট সহ্য করার ক্ষমতা নিয়ে, কিন্তু তার চাইতেও বেশি পাচ্ছি। আর হচ্ছে না আমার দ্বারা। মুক্তি চাই আমি এই ভয়ঙ্কর যন্ত্রণা থেকে। কিন্তু কিভাবে মিলবে বলবি? মুক্তি? অভ্র নিজের থেকে নিভ্রকে ছাড়িয়ে নিল, তার চোখের দিকে তাকাল, আর বলতে লাগল, আমি জানি না রে, তোকে মুক্তি দিতে পারলে আমি নিজেও হয়তো একটু মুক্তি পেতাম। নিভ্র উঠে দাঁড়াল। সে বুঝতে পারছে অভ্র খুব কান্না আসছে, কিন্তু সে কান্না করতে পারছে না, শুধুমাত্র তার জন্যে। তাই সে সরে আসে। গিটারটা এক হাতে নিয়ে নিভ্র নিজের রুমের দিকে অগ্রসর হয়। অভ্র পিছনে ফিরে একবার তাকালো নিভ্র দিকে। সে ভাবে এত গাদা গাদা মদ খেয়েও কিভাবে কারো এক বিন্দুও নেশা হয় না? কিভাবে এটা সম্ভব? নিভ্র যে মেয়েটার নেশায় পাগল হয়ে গেছে এটা সে জানে, কিন্তু তার নেশায় এতটাই ডাহবেছে যে এখন পৃথিবীর কোনো নেশাই তাকে ছুঁয়েও দেখতে পারছে না। কথাটা ভেবেই অভ্র হতভম্ব। অভ্র আবার সুইমিং পুলের নীল স্বচ্ছ পানির দিকে তাকায়। পানির মাঝে থালার মতো চাঁদের প্রতিচ্ছবি দেখা যাচ্ছে। পানির কম্পনের কারণে চাঁদও কেঁপে কেঁপে উঠছে। অভ্র চোখ থেকে গড়িয়ে পানি পড়ছে। আটকাতে চাচ্ছে না। লুকানোর কিছু নেই। যার কাছে লুকাতো সে নিজেই তাকে কান্নার জন্য সুযোগ করে দিয়েছে। সে কাঁদবে, অনেক দিন পরে কাঁদবে। আর মনে মনে ভাববে যদি মেয়েটা একটা না হয়ে দুটো হতো, যদি দুই ভাই আবার আগের মতো হাসতে পারত, যদি দুজনের ভালোবাসা একই না হতো, যদি একজকে ঘিরে সব না হতো, তবে সত্যি সে খুব খুশি হতো। সে তো এক বুক কষ্ট সহ্য করার ক্ষমতা নিয়েই নেমেছিল, তবে কেন কষ্টটা পর্যাপ্ত হল না? কেন এই যাত্রায় নিভ্রটাই বেশি হয়ে গেছে? আমার এক বুক হলে নিভ্র এর চাইতে বেশি। তাই তুমি নিভ্র। সাফা তুমি নিভ্র, কিন্তু তবুও ওকে কেন রেখে গেলে? কেন ওর যন্ত্রণা বড়িয়ে চলেছ? কেন তুমি ওর সব নেশার ঊর্ধ্বে? অভ্র ভারী বুক ছিঁড়ে একরা দীর্ঘ ক্ষতবিক্ষত নিঃশ্বাস বেরিয়ে এলো। নিভ্র তাকিয়ে আছে সামনে থাকা তারই আঁকা এক যুবতীর ছবির দিকে। মেয়েটা দাঁত বের করে হেসে আছে। ডাহান হাত চুলে লাগানো জবা ফুলে, লাল টকটকে জবা ফুল। মেয়েটা একটু পাশে লাল সূর্য নিজের কিরণ ডাহবিয়ে দিচ্ছে। উঁচু হাতের ভাঁজে নীল জামদানি জড়িয়ে আছে। ডাহান গালের একপাশে গর্ত, যাতে পৃথিবীর সকল নিরামিষ ছেলেও নিজেকে ডাহবাতে চাইবে, যেমন নিভ্র ডাহবিয়েছে নিজেকে। চিকচিক করছে নীলাভ চোখগুলো। দেখেই মনে হচ্ছে মেয়েটার সব জুড়ে শুধু আনন্দ, শুধু খুশি আর শুধু ভালোবাসা। ঘন পাপড়িগুলো চোখের সৌন্দর্য দ্বিগুণ বাড়িয়েছে। আর ভ্রু জোড়া কুচকুচে কালো। বাম চোখের পাশে কিছু অবাধ্য চুল এসে পড়েছে। লাল ঠোঁটজোড়া প্রসারিত হয়ে শান্তি ছড়াচ্ছে। আর উঁচু করা গলার মাঝে বাম পাশে একটা কালো তিল। মেয়েটার বর্ণনা একবার মনে মনে বুলিয়েই নিভ্র বুকের বাপাশে হাত রেখে চোখ বুজে নেয়। তার মনে হচ্ছে তার হাডাহ ডাকতে রঞ্জে রঞ্জে শিহরণ বয়ে চলেছে, যা তার দেহকে দহন যন্ত্রণায় জ্বালিয়ে ঝাঝরা করছে। বুকের পাঁজরের ব্যথা দ্বিগুণ তালে বাড়ছে। এই ছবিটার সামনে আসলেই তার এমন হয়। নিভ্র ঠাস করে চোখ জোড়া খুলে ফেলে। ডাহান হাত কাঁপিয়ে মেয়েটার আঁকা গলায় হাত দেয়। বৃদ্ধা আঙ্গুল দিয়ে কিছুক্ষণ হাত বুলায় গলার সাইডাহ কালো তিলটাতে। মুচকি হেসে মুগ্ধ হয়ে পালক না ফেলে দেখছে। কেন যেন তার মনে হয় সারা জীবন দেখলেও হয়তো সে তৃপ্ত হবে না। কাটা হাতটা রক্তজবা ফুলটার উপর রাখে। রক্ত দিয়ে জবার উপর কিছুক্ষণ আঁকিবুকি করে। কিছুক্ষণ একদৃষ্টিতে নীলাভ চোখের দিকে তাকিয়ে থাকে। হঠাৎ হেসে ওঠে। হাসতে হাসতেই বলে, তোমরা মেয়ে জাতি বড্ড ভয়ঙ্কর, জানো?
যে ভয়ঙ্কর হয় তার কাছে কিন্তু এটা মনে হয় না। যেমন সাপ অনেক বিষাক্ত কিন্তু তার কাছে এটা মনে হয় না। ঠিক একইভাবে তোমরাও তোমাদের ভয়ঙ্কর রূপ সম্পর্কে অবগত নও। যারা তোমাদের এই ভয়ঙ্কর রূপে ফেসে নিজেদের জ্বালা বাড়ায়, জলে পুড়ে কয়লা হয়, দহন যন্ত্রণায় কাতর হয়, তারাই এই ভয়ঙ্করতার সাথে পরিচিত হয়। আমি নিজেই এর শিকার। হাসছ যে? হাসবে না। এটাই সত্য। তোমরা দমকা হাওয়ার মতো এসে সব উড়িয়ে দিয়ে নিঃস্ব করে চলে যাও। আমি নিজেই এর প্রমাণ। দেখ, আমি নিঃস্ব হয়ে আছি। আমি নিঃস্ব হয়ে গেছি। শুধু কিন্তু আমি না, অভ্রকেও তুমি নিঃস্ব করলে। কেন বলো তো? তোমার জন্য, শুধু তোমার জন্যে। ওর কান্না দেখলে আমার হিংসে হয়, রাগ হয়, অভিমান হয়। তখন মনে শুধু একটা কথাই ঘুরে, তোমার জন্যে সব যন্ত্রণার ভাগিদারও আমি একা হতে চাই। তবে কেন ও কাঁদে? আবার আফসোসও হয় তোমাকে ছেড়ে দিতে পারবো না ভেবে। আমি এই যাত্রায় কোনো স্যাক্রিফাইস করতে পারবো না। কিন্তু ও করছে। লুকিয়ে কাঁদছে, তোমাকে লুকিয়ে খুঁজছে। কিন্তু তুমি কি করলে হারিয়ে গেলে? কেন বলতো? অনেক প্রশ্ন বাকি, সব একসাথে করব। মনে থাকবে? না থাকলেও কিছু করার নেই, প্রশ্নের জবাব দিতে হবে। হবেই হবে। নিভ্র খাটের সাথে ঠেস দিয়ে বসে পড়ে। দৃষ্টি এখনো ছবির দিকে। প্রশ্নে ডাক্কা সবুজ চোখ, বুকে দহন যন্ত্রণা, ঠোঁটে ভালোবাসার প্রকাশ। পাঁজরের খোঁজ চলছে মস্তিষ্কে, মুখে ক্লান্তির রেশ, আর এক বুক দীর্ঘশ্বাস। জিহ্বায় একটাই প্রশ্ন, কেন চলে গেলে? যন্ত্রণারা হানা দিয়ে দৌড়ে বেড়াচ্ছে। বুক ছিঁড়ে দীর্ঘশ্বাসদের আগমন। বাতাসে বাতাসে দহন জ্বালার গন্ধে দগ্ধ সব। বিষণ্ণতা, রাগ, অভিমান, জেদ, ক্ষোভ তাড়া করে চলেছে প্রশ্নকে উত্তরের অপেক্ষায়, কিন্তু উত্তরের মালিক নেই। 1 বছরের ভালোবাসা আর 1 বছরের দীর্ঘশ্বাস মিলে এক অদ্ভুত অনুভূতিতে জর্জরিত সব। সকালের মিষ্টি রোদের আনাগোনা। সব রোদ একই রকম হয়, শুধু মানুষে মনের অবস্থা ভেদে সবার অনুভূতি ভিন্ন। ইফতেখার কফির মডা হাতে ছেলের রুমে প্রবেশ করেছে। রুমটা দেখেই দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। নিভ্র আজও প্রতিদিনের মতো বিছানার নিচে এলোমেলো হয়ে শুয়ে আছে। ইফতেখার এবার চোখ বুলালো রুমের চারপাশ। সারা রুম জুড়ে একজনের ছবিতে ডাক্কা। কোনো ছবি অনুভূতি মিশ্রিত হাতে আঁকা, আবার কোনো ছবি ভালোবাসা দিয়ে যত্নে তোলা। নিচেও কিছু পেইন্টিং এলোমেলো হয়ে পড়ে আছে। ইফতেখার কফির মগ রুমের টেবিলে রেখে দিল। নিচে বসে একটা একটা করে ছবি কুড়িয়ে নিতে লাগল। ছবিগুলো গুছিয়ে টেবিলের উপর তুলে রাখলেন। ধীর গতিতে হাঁটুতে ভর দিয়ে ছেলের কাছে এলেন। ছেলের মাথায় হাত দিয়ে আদুরে গলায় বলে, আদর সোনা, উঠো, সকাল হয়ে গেছে। ছেলের নড়াচড়া না দেখে বিছানা থেকে একটা বালিশ নিয়ে ছেলের মাথার নিচে রাখতেই তার বুকে হাত লেগে যায়। নিভ্র চকিতেই উঠে বসে লাল লাল চোখে মায়ের দিকে তাকিয়ে বলে, আম্মু তুমি এখানে কেন? ছেলের মুখে আম্মু ডাক শুনতে তার ভালো লাগে। মনে হয় কলিজা জুড়িয়ে গেছে। কিন্তু যার জন্য এই ডাক শোনার এমন সৌভাগ্য হয়েছে, তাকে হারিয়ে সে নিজেও প্রচণ্ড কষ্ট আছে। সেখানে তার ছেলে তো মেয়েটাকে জীবন দিয়ে ভালোবেসেছে। সে যে কিভাবে এখনো টিয়ে আছে এটা ভেবেও একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো ইফতেখারের। মেয়েটা যা করেছে তার জন্য সামনে পেলে ঠাটিয়ে 2-4টি চড় বসিয়ে দিবে সে। আর তার এক হাতের সাথে নিজের ছেলের এক হাত হ্যান্ডকাপ দিয়ে বা লোহার শিকল দিয়ে বেঁধে দিবে। তখন দেখবে কোথায় যায় এ মেয়ে। নিভ্র মায়ের দিকে তাকিয়ে তাকে জড়িয়ে ধরে। রি রি করে তার কান্নার শব্দ ভেসে আসে। ইফতেখার ছেলের কান্না দেখে যেন সহ্য ক্ষমতা হারিয়ে ফেলেছে। রাগী গলায় বলে উঠে, কান্না করার মানে কি আদর? আর কত কান্না করবা ওই মেয়ের জন্যে যে কিনা তোমার ফিলিংস জানার পরেও তোমাকে ছেড়ে চলে গেছে? আর কাঁদবা না।
আমারও কষ্ট হয়। আম্মু ওই তো তোমাকে নতুন করে ভালোবাসতে শিখিয়েছে। জীবনের সবচাইতে বেস্ট ফিলিংসগুলোর সাথে পরিচয় করিয়েছে। আমার জীবনের বেস্ট একটা বছর দিয়েছে ও আমাকে। ভালোবাসতে শিখিয়েছে। ওকে কিভাবে ভুলি বলো? হচ্ছে না আমার দ্বারা। জাস্ট পারছি না। আর কত খুঁজবা? খুঁজতে খুঁজতে পাগল হয়ে যাবা এবার। হলে হব। কিন্তু ওকে খুঁজে বের করতে হবে। ওকে চাই। যে কোনো মূল্যে চাই। সব কিছুর ঊর্ধ্বে গিয়ে ওকে আমার চাই। নিভ্রু উঠে গেল। আজ আবার নতুন করে খোঁজা শুরু করবে। আবার হন্য হয়ে খুঁজবে। ইফতিখার মনে মনে বলে ওঠে, যে নিজে থেকে হারিয়ে যায় তাকে খুঁজা যায় না বাবা। কথাটা বলেই দীর্ঘশ্বাস নিয়ে পর্দা ঠেলে নিভ্র বেডরুম থেকে নিভ্র সোফার রুমে ডাক পড়ে। তারপর হাঁটা ধরে। রুমের বাহিরে দেয়ালে ঝুলানো কাচের বোতলে জোনাকি পোকা ঝুলতে দেখে ইফতেখার থামলেন। বিড়বিড় করে বলে উঠে, তুমি এসেছিলে একছাক জোনাকির আলোর মতো। জোনাকি যেমন অন্ধকার জায়গাকে আলোকিত করে, তুমিও আমাদের জীবনকে জোনাকির মতো আলোকিত করেছ। জোনাকি যেমন নিজের সাথে তার আলো নিয়ে যায়, তুমিও ঠিক একইভাবে যাওয়ার সময় আমাদের দেওয়া আলোগুলো নিজের সাথে নিয়ে গেলে। কথাগুলো বলেই তিনি একটা দীর্ঘশ্বাস নিলেন। আজ একটা বছর ছেলেটা তার হন্য হয়ে মেয়েটাকে জায়গায় জায়গায় খুঁজে চলেছে। মেয়েটা যে কেন বিনা কারণে বিলীন হয়ে গেছে এটা কারো মাথায় ডাকছে না। আর নিভ্র তো পাগলই ছিল কয়েক মাস। মেয়েটার নাম নিয়ে ডাক্কা হুট হাট করে দরজা খুলে বাইরে চলে যাওয়া। কৃষ্ণচূড়া গাছের নিচে দাঁড়িয়ে বিড়বিড় করা। হঠাৎ হঠাৎ হাসা। এই তো কিছুদিন আগেই ভালো হয়েছে। হসপিটালে যাওয়া শুরু করেছে। সব কাজ ঠিকমতো করছে। মডেলিংটাও করছে, কিন্তু তার পুরাপুরি সুস্থতার পিছনে একটাই কারণ, সাফাকে খুঁজে বের করা। কেন হারিয়ে গেল? এই কেনর উত্তর খুঁজা। 2 বছর আগে। চলবে।